দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলেও তা সম্পূর্ণরূপেই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমাদের আজকের গল্প শ্রী গৌতম বায়েনের লেখা সত্যি হলেও গল্প। লেখককে অসংখ্য ধন্যবাদ এইরূপ একটি গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের কিছু ভাষা পরিবর্তন করে নেওয়া হয়েছে। গল্প পাঠে দীপক, এছাড়া অন্যান্য চরিত্রে চয়ন, শ্রীমতী সাথী, সুব্রতবাবু, সাহেব, প্রিয়া এবং অর্ণববাবু। শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প সত্যি হলেও গল্প। রাত 10:30 হবে। দমদম স্টেশনে মেট্রো থেকে নেমে মেসের পথে হাঁটছিল সুব্রত। এই সময়টা শেয়ারের অটো আর চলে না। রিজার্ভ করে যাওয়া যেত, কিন্তু 2 কিলোমিটার পথের জন্য 100 থেকে 150 টাকা দিতে সে মোটেই রাজি নয়। মাফলারটা ভালো করে মুখে জড়িয়ে নিল সে। ঠান্ডা ভালোই পড়েছে শেষ 1 সপ্তাহ ধরে। রাস্তাঘাটও ফাঁকা, তবে চুরি ছিনতাইয়ের ভয় এদিকটায় সেরকম নেই। অন্তত এই 2 বছরে সেরকম তো সে দেখেনি বা শোনেনি। ভয় শুধু কুকুরের, অবশ্য যারা কুকুরের ভয় পায় তাদের জন্য, আর সুব্রত সে দলে পড়ে না। সুতরাং নিশ্চিন্ত মনে জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে চারপাশের শান্ত শহরের অপার্থিব নিস্তব্ধতা অনুভব করতে করতে হাঁটতে থাকল সে। মাফলার জড়ানো মুখ থেকে খুব ধীর আওয়াজে গান ভেসে আসতে লাগলো। 11টা নাগাদ মেসে পৌঁছল সুব্রত। কেয়ারটেকার অঞ্জনদাকে ফোন করে বলে দিয়েছিল আগেই খাবার রাখা ছিল। সুব্রত আসার পরে ওকে খাবারটা দিয়ে মেন গেটটা বন্ধ করে শুতে চলে গেল অঞ্জনদা। সুব্রত নিজের রুমের দরজা খুলে জামা কাপড় পাল্টে নিল। দোলনকে একটা মেসেজও করে দিল, রিচড অ্যাট মেস। তারপর হাত পা ধুয়ে খেতে বসল। একে শীতকাল, তার উপরে খাবার ঠান্ডা হয়ে গেছে। রাগ ও বিরক্তিতে গজগজ করতে লাগলো সুব্রত। শুধু শুধু দেরি করে দিল। প্রথমে যদি বলে দিত তো 9টার মধ্যেই সে মেসে পৌঁছে যেত, খাবারটাও গরম গরম খেতে পারত। এসব বড় বড় মানুষদের নাটক অনেক। বিকেল 4টে থেকে বসিয়ে রেখে 8টার সময় দেখা করল। যদিও এসব নতুন নয় সুব্রতর কাছে, তবুও বিরক্তি তো লাগেই। তাও বিরক্তিটা ভুলে যেত হয়তো যদি কিছু পজিটিভ রেসপন্স পাওয়া যেত, কিন্তু সে আর কোথায়। 3 তলার এই মেসটার একদম নিচের তলার কোণের একটা ঘর ভাড়া নিয়ে সে থাকে। 1600 টাকা ভাড়া, আর একবেলা খাবারের জন্য 1200 টাকা দিতে হয়। এছাড়াও ইলেকট্রিক বিল লাগে। বাকি সব ঘরগুলোতে 3 জন করে থাকলেও নিজের ঘরে একাই থাকে সুব্রত। ভাড়াটা বেশি লাগে ঠিকই, সে লাগুক না হয়, তবুও আর কারোর সাথে ঘর ভাগ করে থাকবে না, সেটা সে ঠিক করেই নিয়েছিল। এর আগে অন্য একটা মেসে 6 মাস ছিল সে। একজন রুম পার্টনারও ছিল, তমাল। খুব সাহসী আর বুদ্ধিমান ছেলে। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ছুটির দিনে একসাথে ঘোরাঘুরি করত, মাঝে মাঝে রাতে রেস্টুরেন্টে খেতেও যেত। একটা প্রাইভেট ব্যাংকে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে কাজ করত তমাল। কিন্তু হঠাৎ একদিন সেই তমালই রাতে 2 তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পুলিশ এলো, তদন্ত হলো। কারণ হিসাবে পাওয়া গেল বান্ধবীর সাথে ঝগড়া। ফোনে টানা 2 ঘন্টা ঝগড়া হওয়ার পর ঝাঁপ দিয়েছিল তমাল। যদিও তার বান্ধবী ঝগড়া করার কথা অস্বীকার করে, তবু যুক্তি সাপেক্ষে
এটাকেই আত্মহত্যার কারণ হিসেবে ধরে নেয় পুলিশ। সুব্রত তখন ঘুমোচ্ছিল। ঘুম ভেঙে যখন সব জানতে পারে, কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। সেই ঘোর কাটতে কিছুদিন সময় লেগেছিল। তারপর আর ওই মেসে থাকেনি সে। এই নতুন জায়গায়, অর্থাৎ এই নতুন মেসে উঠে আসে সে। একা একটা ঘর নেয় নিচের তলায়। তারপর 1.5 বছর এখানেই রয়েছে। থালাটা ঘরের কোনায় রেখে হাত ধুয়ে নিল সুব্রত। তারপর দরজা বন্ধ করে ফোনটা চার্জে দিল। সময়ও দেখল 12:03। তাই দেরি না করে বিছানায় শুয়ে পড়ল সে। কাল আবার সকাল 10:30টার মধ্যে কসবায় যেতে হবে, তাই ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি। খোকা, ওঠ, 8টা বাজলো। কতক্ষণ ধরে ঘুমাবি বলতো? রাতে জেগে থাকবে আর সকালে ঘুমাবে, যত সব সৃষ্টি ছাড়া কাজ। ওঠ রে, সূর্য মাথার উপরে চলে এলো যে। এরপর তো হাটে আর কিচ্ছুটি পাওয়া যাবে না। খোকার বাবা, খোকার বাবা, তুমি কি কিছু বলবে খোকাকে? আমি কি আর বলবো বলো? কোনোদিন আমার কথা শুনেছ তোমরা মা বেটায়? নিজেরা যেটা ঠিক মনে করেছো সেটাই করেছো। বললাম পড়াশোনা শেষ হলো, এবার আমার সাথে দোকানে যেতে বলো খোকাকে, কিন্তু থেকে শুনলে? তখন তো খোকার কথায় খুব হ্যাঁ মেলালে। এবার ঠেলা সামলাও। হ্যাঁ হ্যাঁ, সব দোষ তো আমার। আমিই তো সবার চোখের বিষ। আমি না থাকলেই এই সংসারের মঙ্গল। এই খোকা, আট বলছি। অনেক হলো, অনেক কথা শুনলাম তোর জন্য সকাল সকাল। কি হয়েছে মা? সকাল থেকে চিৎকার করছো কেন? হ্যাঁ হ্যাঁ, আমিই তো চিৎকার করি। আমার গলাটাই তো শুনতে পাস। সারা জীবন সবার জন্যে খেটে মরলাম, তারপরও সবার কথা শুনতে হচ্ছে। একবার স্বামীর, একবার ছেলের, ভাল লাগে না বাবা। ধুর, সকাল থেকে কি যে শুরু করেছে না এটা। কি হয়েছে বলো তো বাবা? কি বলেছো মাকে তুমি যে সকাল সকাল এত রেগে গেছে? তোর মায়ের রাগার জন্য কোনো কারণ লাগে না রে, বরং না রেগে থাকার কারণটাই খুঁজতে হয়। আর এই যে তুই এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমোচ্ছিস, এইভাবেই কি পার করে দিবি জীবনটাকে? তোকে বললাম আমার সাথে দোকানে চল, কাজ বুঝে নে, তাও না। আমাকেই কি সারা জীবনটা কাজ করে খাওয়াতে হবে রে? বাবা, তুমি এখন দোকানটা সামলাও না কদিন, তারপর না হয় আমি বুঝবো। তুমি তো জানোই আমি সারাদিন ধরে লেখালেখির কাজে ব্যস্ত থাকি। দোকানে মন বসবে না গো আমার। শোন খোকা, কাগজের ওপর কলম ঘষলেই যদি গল্প লেখা হয়ে যেত, তাহলে আজ বাংলার সব মানুষই রবীন্দ্রনাথ হয়ে যেত। দেখো বাবা, রবীন্দ্রনাথ হই কিংবা না হই, আমার লেখা গল্প একদিন বইয়ে ছাপা হবেই, এই ব্যাপারে আমি কিন্তু নিশ্চিত। লোক আমারও বই টাকা দিয়ে কিনে পড়বে, মিলিয়ে নিও তখন। সে যখন হবে দেখা যাবে। এখন এখন হাঁটে যা, নইলে তোর মা আবার চিৎকার করা শুরু করবে। হ্যাঁ, এই তো মুখটা ধুয়েই যাচ্ছি। আচ্ছা মা, বলছি ব্যাগগুলো আর টাকাটা বের করে রাখো, আমি মুখটা ধুয়েই হাটে যাব। হঠাৎ ঘুমটা ভেঙে যায় সুব্রতর। প্রায় রোজই একই স্বপ্ন দেখে সে। তার ঘর, বাবা মা, সেই একই স্বপ্ন। বাংলায় অনার্স নিয়ে বিএ পাশ করে সুব্রত। তারপর সরকারি চাকরির চেষ্টায় কিছু পরীক্ষাও দিয়েছিল, হয়নি যদিও। সুব্রত ছিল গল্প লেখার নেশা, লিখেও ছিল বেশ কিছু, বন্ধু বান্ধবেরাও নাম করত। কিন্তু এখানেই শেষ করতে চায়নি সে। গল্প লেখাটা তার কাছে শুধু নেশা ছিল না, এটাকে পেশা করতে চেয়েছিল সে। কিন্তু গ্রামের বাড়িতে বসে সেগুলো সম্ভব হচ্ছিল না। অথচ মা বাবা কিছুতেই ছেলেকে এত দূরে ছেড়ে দিতে রাজি ছিলেন না। কি দরকার এসব করবার? বাবার বাসনের দোকানে বসে যা রোজগার হবে তাতেই তো জীবন কেটে যাবে ভালোভাবে। এসব যুক্তি দেখেও আটকে রাখার চেষ্টা করা হয়েছিল তাকে, কিন্তু হাল ছাড়তে রাজি ছিল না সুব্রত। সময় পেরোতে লাগলো। শেষে একসময় বাবার দোকানেই বসা শুরু করতে হলো তাকে। হয়তো জীবন থিতু হয়ে যেত ওখানেই, কিন্তু তার ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল।
বাবার সাথেই দোকান থেকে রাতে বাড়ি ফিরছিল সে। বড় রাস্তার উপরেই দোকান, বাড়ি থেকে মিনিট 15 হাঁটা পথ। শীতের রাত, বাবা ও ছেলে বাইপাসের ধারে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। রাস্তার এক বাঁকের মুখে হঠাৎ করে একটা বড় আলোর ঝলকে চোখ ধাঁধিয়ে যায় সুব্রত। আর মুহূর্তের মধ্যে বাবার দেহটা চাকার তলায় পিষে দিয়ে চলে যায় একটা লরি। সে ছিটকে পড়েছিল রাস্তার অন্যদিকে। না, আজও সেই লরির বা তার ড্রাইভারের কোনো খোঁজ পাওয়া যায়নি। বাবার শ্রাদ্ধের কাজ শেষ করে সংসারের ভার নেয় সুব্রত। মায়ের তখন পাগল পাগল দশা। মাকে নিয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিল সুব্রত। কোনো কথা বলে না, খাবার খায় না, শুধু বসে বসে কাঁদতে থাকে। গ্রামের লোকও বলা বলি করতে শুরু করে, স্বামীর দুঃখে পাগল হয়ে গেল অভাগী। মাস তিনেক এভাবেই কাটে। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে মাকে দেখতে পায় না সুব্রত। আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে গোটা গ্রামে খুঁজতে শুরু করে সে। এক এক করে গ্রামের লোকেরাও তার সাথে খোঁজাখুঁজি শুরু করে। অবশ্য শেষ অবধি পাওয়া গেল গ্রামের পুকুর থেকে সেই নিথর দেহ আবিষ্কার করল একজন গ্রামবাসী। সবাই অবশ্য এরম কিছুই আশঙ্কা করেছিল। এই দৃশ্য দেখে পাথর হয়ে গিয়েছিল সুব্রত। এরপর আর গ্রামে থাকেনি সে। 1 মাসের মধ্যেই দোকান বিক্রি করে দিয়ে কলকাতায় চলে আসে। মেসে থাকে, গল্প লেখে আর এদিক ওদিক বিভিন্ন প্রকাশকের সঙ্গে দেখা করে মাঝে মাঝে। শেষ 2 বছর তাই করেছে, যদিও লাভ এখনো হয়নি। তবে সুব্রতর বিশ্বাস তার গল্প একদিন ছাপা হবেই। কাল সকালে কসবায় আরও একটা নামকরা প্রকাশনা হাউসে দেখা করতে যাওয়ার কথা তার। আবার চোখ বন্ধ করে সুব্রত। পাশের বেঞ্চিতে বসা 2 বয়স্ক ভদ্রলোকের কথা শুনছিল দোলন। বিকেলের দিকে ভিক্টোরিয়ার দিকটায় অনেক বয়স্ক মানুষেরাই ঘুরতে আসেন। জীবনের শেষ পর্যায়ে এসে এই মানুষগুলো অনেকটাই নিঃসঙ্গ হয়ে পড়েন। তাই নিজেদের সুখ দুঃখ ভাগ করে নেন একে অপরের সাথে। ঘড়ি দেখল দোলন, 5:20 এত দেরি করছে কেন সুব্রত কে জানে। ব্যাগের থেকে ফোনটা বের করলো দোলন। আরে এসে গেছি, ফোন করতে হবে না আর। সরি গো, একটু দেরি হয়ে গেল, আসলে রাস্তায় যা জ্যাম না। কি করছিলে এতক্ষণ? তোমার তো কাজ 4টে অবধি, এত সময় লাগে আসতে? সরি গো, আজ আসলে ঢুকতে একটু দেরি হয়ে গেছিলো, তাই একটু দেরি করেই বেরোলাম। ওই কাল তোমাকে বলছিলাম না, সকালে কসবায় একটা পাবলিকেশন হাউসে ভিজিটের ডেট পেয়েছিলাম, ওখানেই একটু দেরি হয়ে গেছিলো। হ্যাঁ, সে তো বলেছিলে। তা কি হলো ওখানে? কিছু ভালো খবর আছে? আর ভালো খবর, 2 বছর ধরে কত মানুষের সাথেই না দেখা করেছি, কত কত পাবলিকেশন হাউসে ঘুরে বেরিয়েছি, কোথায় আর ভালো খবর পাচ্ছি বলো তো? সব জায়গাতেই একই কথা, গল্পগুলো ভালো কিন্তু বড়ই নাকি প্রেডিক্টিভ, শুরু থেকেই বোঝা যাচ্ছে শেষ কী হবে। এই গল্প নাকি পাবলিক খাবে না। এবার তুমি বলো, গল্প তো লেখা হয় আসল জীবন থেকেই, নাকি কল্পনার সাহায্যে শুধু সেটাকে গল্পের রূপ দেওয়া যায়? তাহলে কি এবার রাজা রানী দৈত্য দানবের গল্প লিখবো নাকি? ভেঙে পড়ো না সুব্রত, সবুরে মেয়া ফলে। আমার বিশ্বাস তুমি একদিন অনেক নাম করবেই, হার মেনো না। এটা আমার স্বপ্ন দোলন, আমার গল্পের বই ছাপা হবে বড় পাবলিকেশন হাউস থেকে, প্রচুর বিক্রি হবে, সারা বাংলা আমার নামে আমাকে চিনবে। অনেক আত্মত্যাগ করেছি আমি এর জন্য, কিন্তু কিছুতেই সফল হতে পারছি না। পারবে সুব্রত, তুমি পারবে, দেখো, বিশ্বাস রাখো নিজের উপর। তুমি তো জানোই আমি যখন ইচ্ছে বাবাকে বলে তোমার বই ছাপানোর ব্যবস্থা করে দিতেই পারি, কিন্তু আমি করছি না শুধু এই জন্যই যে আমি চাই না তুমি কারোর দয়ায় বড় হও।
আমি চাই তুমি নিজের পরিশ্রমে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হও, যাতে কারো কাছে ছোট হয়ে না থাকতে হয় তোমার। আসলে হাঁটতে হাঁটতে মনোবল ভেঙে যাচ্ছে আমার। ভাঙতে দিলে তো চলবে না সুব্রত। তুমি তো আমার অতীতের সব কথা জানোই। কি জায়গায় ছিলাম আমি, ভাবিনি কখনো বেরোতে পারবো সেখান থেকে। প্রিয়জনকে হারানোর কষ্ট, আর সাথে বিনা দোষে দোষী হয়ে যাওয়া। কি চরম মানসিক কষ্টে দিন কাটিয়েছি আমি, সে তো তুমি জানোই। তুমিই তো আমাকে তখন শক্তি দিয়েছিলে উঠে দাঁড়ানোর। আর আজ নিজে ভেঙে গেলে কি করে চলবে বলো তো? আচ্ছা, ছাড়ো এসব পুরনো কথা। চলো কিছু খাওয়া যাক, তারপর তোমাকে তো আবার ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো। মনের ভেতরে জমে থাকা কষ্ট মুখে প্রকাশ পাচ্ছিল দোলনের। ঝেড়ে ফেলার চেষ্টা করল সে। অতীত মানেই তো তার কাছে কষ্ট। শুধু শুধু তাই আর অতীতকে মনে করে জীবনটা আবার থামিয়ে দিতে চায় না দোলন। মা, একটা কথা বলবো তোমাকে। বলো। বলছি যে বাবাও তো আর নেই, তো আমি ভাবছিলাম যদি আমরা কলকাতায় গিয়ে থাকি, মানে আমার লেখাগুলো তাহলে প্রকাশ করার চেষ্টা করতে পারি আর কি। তার লজ্জা করে না খোকা? বাবার মরার 3 মাস হয়নি, তুই তোর ওই লেখার পেছনে পড়লি? একটা কথা পরিষ্কার শুনে রাখ খোকা, এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আমি, আর তোকেও যেতে দেব না। তোর ওই উল্টো পাল্টা লেখাগুলো আগুনে পুড়িয়ে দে, আর মাথা থেকে ওই ভূত নামা, সংসারে মন দে এবার। ফোনের রিংটোনে ঘুম ভাঙল সুব্রত। সকাল 7:30 বাজে। অপরিচিত নাম্বার থেকে কেউ ফোন করেছে। রিসিভ করল সুব্রত। সুব্রত বক্সি কথা বলছেন? হ্যাঁ বলছি, আপনি? আমি রঞ্জনা পাবলিশার্স থেকে বলছি। গত সপ্তাহে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, আজ আসতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। কখন যেতে হবে বলুন? সকাল 10টার সময় চলে আসুন। ঠিকানা তো আপনি জানেনই। ডালহাউসিতে বাস থেকে নেমে ঘড়ি দেখল সুব্রত। 9:54। যাক, ঠিক সময় পৌঁছানো গেছে তাহলে। মিনিট 3 পথ হেঁটে রঞ্জনা পাবলিশার্সের অফিসে পৌঁছল সে। নাম বলল, বসতে বলা হলো তাকে। 10 মিনিট পরে তার ডাক এলো। এডিটর মহেশ্বর ভূঁইয়া বসতে বললেন সুব্রতকে। প্রথম দেখায় বেশ ভালোই লাগলো ভদ্রলোককে। তো সুব্রত, তোমার লেখার যে শর্ট স্ক্রিপ্টগুলো দিয়েছিলে পড়লাম সেগুলো। খুব সুন্দর লেখার হাত তোমার, গল্পগুলো সাজিয়েছো খুব ভালো, কিন্তু একটা সমস্যা আছে। হ্যাঁ, কি সমস্যা স্যার? লেখাগুলো কিন্তু দুর্দান্ত নয়, মানে চমক নেই, মোটামুটি প্রেডিক্টেবল। জানি স্যার, এর আগেও অনেকবার এই একই কথা শুনেছি। তবে অনেকবার যেটা শুনুনি সেটা হচ্ছে আমি তোমার লেখা গল্পই ছাপবো। সত্যি বলছেন স্যার? হ্যাঁ সত্যি বলছি, তবে এই লেখাগুলোকে একটু এডিটিং করে আমি ঠিক করে নেব, কিন্তু একটা কাজ তোমাকে করতে হবে। হ্যাঁ বলুন না, কি কাজ? সুব্রত, তোমাকে আর একটা গল্প লিখতে হবে, যেটা এই বইয়ের কভার স্টোরি হবে। তোমার আগের লেখা কোনো গল্পই চলবে না, নতুন একটা প্লট ভেবে গল্প লিখতে হবে, একদম আলাদা কিছু প্লট, যেটা মানুষকে আকৃষ্ট করবে। তোমার লেখা পড়ে আমি যা বুঝলাম তুমি পারবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি চেষ্টা করে দেখব। দেখো, প্রতিবারেই নতুন বছরে আমরা একটা করে নতুন লেখকের লেখা গল্পের বই পাবলিশ করি, এবারেও করব। আরও অনেক আছে তোমারই মতো, কিন্তু আমি চাই তুমি এমন কিছু একটা গল্প লেখো যেরকম গল্প সচরাচর কেউ শোনেননি বা কেউ পড়েননি। যখন তোমার সেই কভার স্টোরির টিজার সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে, তখন সেই গল্পের পুরোটা জানার জন্য যেন লোকে বইটা কেনে। বাকি গল্পগুলো পাঠকের ভালো লাগা বা খারাপ লাগার উপর নির্ভর করবে তোমার ভবিষ্যৎ, কিন্তু এই গল্পটা তোমাকে পাঠকের কাছে পৌঁছে দেবে। কি বুঝলে? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝে গেছি।
আচ্ছা, কতদিনের মধ্যে দিতে হবে? আজ 4 তারিখ। 10 তারিখ অবধি সময় দিলাম। যদি ভালো কিছু লিখতে পারো তো নতুন বছরেই তোমার প্রথম বই পাবলিশ হবে। কলেজ স্ট্রিট পৌঁছতে 11:50 হয়ে গেল সুব্রত। এখানেই একটা বইয়ের দোকানে পার্ট টাইম কাজ করে সে। 12টা থেকে 4টে। এ সময় ভিড়টা বেশি থাকে এখানে। মাইনে খুব বেশি নয়, কিন্তু এখানে কাজ করার পেছনে সুব্রতর আসল উদ্দেশ্য হল বিভিন্ন পাবলিকেশন হাউসের নাম ঠিকানা জোগাড় করা এবং সেই সব পাবলিশার্স হাউসের প্রতিনিধিদের সাথে পরিচয় করে কিছুটা বাড়তি সুযোগ সুবিধা পাওয়া। এভাবেই এতদিন চলছে। দুপুর 1টার সময় একটা ফোন এলো সুব্রতর ফোনে, থানা থেকে। এক্ষুনি দেখা করতে হবে, কারণটা নাকি সে গেলেই জানতে পারবে। এ কি কাকু, আপনি এখানে? এই সব শেষ হয়ে গেল গো সুব্রত। এই বলে কান্নায় ভেঙে পড়লেন শ্রীকান্তবাবু। মানেটা কি? কি বলছেন আপনি এসব? কি হয়েছে? মানেটা আমি বোঝাচ্ছি। আপনি তো বোধহয় সুব্রত বক্সী। হ্যাঁ, আমি সুব্রত। কিন্তু কি হয়েছে স্যার? আমাকে ফোন করে থানায় ডাকা হলো, আবার কাকুও তো এখানেই রয়েছেন। কি হয়েছে কেউ বলবেন আমাকে? বসুন, বলছি। দোলন ব্যানার্জি চিনতেন? চিনতাম মানে? চিনি তো, আমরা দুজন বন্ধু। এই তো শ্রীকান্তবাবুর মেয়ে দোলন। কেন স্যার? কাল রাতে উনি খুন হয়েছেন। সে কি? কি বলছেন কি আপনি? না না, এটা হতে পারে না। কাল সন্ধেবেলাতেই তো আমার সাথে দেখা হয়েছিল ওর। আজ সকাল থেকে ফোন করে সুইচ অফ পাচ্ছিলাম। সুব্রতবাবু, শান্ত হন। কাল রাতে রেল লাইনে কাটা পড়ে তার দেহ। বডি শনাক্ত করতে সময় লাগে। আজ সকাল 11টার সময় শ্রীকান্তবাবুকে জানানো হয়। উনি আজ সকালেই দোলনের মিসিং ডায়েরি লিখিয়েছিলেন এলগিন রোড থানায়। উনি এসেই বডিটা দোলনের বলে শনাক্ত করেন। ওনার কাছেই আপনার নাম্বারটা নিয়ে আপনাকে ফোন করি। জড় বস্তুর মতো চেয়ারে বসেছিল সুব্রত। শরীরে জীবন আছে কিনা বোঝা যাচ্ছিল না। মুখে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানো হয় তার। একটু সময় নিয়ে ইন্সপেক্টর আবার জিজ্ঞাসা করে, আচ্ছা সুব্রতবাবু, কাল সন্ধেবেলা আপনারা কি একসাথেই ছিলেন? ছিলাম। প্রবল কান্না আর কষ্ট বুকে চেপে ধীরে ধীরে আওয়াজ বেরোয় সুব্রতর কণ্ঠ থেকে। আমরা কাল সন্ধেবেলায় ভিক্টোরিয়াতে ছিলাম। তারপর সেখান থেকে রেস্টুরেন্টে খাবার খেয়ে বাসে চাপি আমরা। দুজনের পথ দুদিকে। বলেছিলাম আমি, চলো ছেড়ে দিয়ে আসি তোমাকে, কিন্তু ও রাজি হয়নি। বলল এই কলকাতা শহরে সন্ধ্যে 7টার সময় ছেড়ে দিয়ে আসতে হয় না। তারপর দুটো আলাদা বাসে চেপে আমরা চলে গেলাম। রাতে এসে গিয়ে ফোন করেছিলাম, কিন্তু সুইচ অফ পেলাম। তারপর আজ সকালেও করি, সুইচ অফ। ভেবেছিলাম হয়তো ফোনে চার্জ নেই। তারপর ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর খবর নেওয়া হয়নি। শ্রীকান্তবাবু, আপনি কখন জানলেন যে দোলন বাড়িতে নেই? কাল রাতে আমি বাড়ি ফিরিনি। প্রেসে খুব কাজের চাপ ছিল। বাড়ি চলে এলে কর্মচারীরা ঠিকভাবে কাজ করে না, তাই প্রয়োজনে মাঝে মাঝে অফিসেই থেকে যেতে হয় আমাকে। ফ্ল্যাটের চাবি দুজনের কাছেই থাকে। বাড়িতে আর কেউ নেই, শুধু দুটো মানুষ ছিলাম আমরা। এই বলে কান্নায় ভেঙে পড়লেন শ্রীকান্তবাবু। কিছুক্ষণ পরে নিজেকে একটু সামলে নিয়ে আবারও বললেন, আজ সকালে আমি বাড়ি ফিরে দেখি বাড়িতে দোলন নেই। ফোন করে দেখলাম ফোন সুইচ অফ। আশেপাশে যতজনই চেনা পরিচিতের বাড়িতে থাকতে পারে সব জায়গায় খোঁজ করলাম, কিন্তু কোথাও পেলাম না।
সুব্রতকে ফোন করেছিলাম অনেকবার, কিন্তু ওরও ফোন সুইচ অফ ছিল। আসলে আমি তখন একটা পাবলিশারের মিটিংয়ে গেছিলাম। তারপরে আমি থানায় রিপোর্ট করি, আর 1 ঘন্টার মধ্যেই আপনারা ডেকে পাঠান। হ্যাঁ, আসলে বডি শনাক্ত করার জন্য আমরা সব থানায় ফটো সার্কুলেট করে দিয়েছিলাম, আর মিসিং ডায়েরিগুলোর খোঁজও করছিলাম। সেখান থেকে জানতে পারলাম আপনার ব্যাপারে। নিস্তব্ধ হয়ে বসে সব শুনছিল সুব্রত। এতক্ষণে ইন্সপেক্টর তাকে জিজ্ঞাসা করে, আপনি কি বলতে পারবেন মিস দোলনের কোনো শত্রু? না না স্যার, ওর মতো মেয়ের কোনো শত্রু হতে পারে? না না, এটা আমার মনে হয় না। তাহলে কি বলতে চাইছেন? আত্মহত্যা? হয়তো ওর জীবনে একটা ট্র্যাজেডি আছে স্যার। আমার এক বন্ধুর বান্ধবী ছিল দোলন, সেই সূত্রেই আমাদের আলাপ হয়। আমার সাথে একই মেসে থাকতো তমাল। একদিন দোতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো সে। ফোনে কথা হচ্ছিল দোলনের সাথেই, অথচ দোলনের কথা মতো কোনো ঝগড়াই হয়নি ওদের মধ্যে। কিন্তু হঠাৎ কোনো মানসিক বিকার থেকে আত্মহত্যা করে তমাল, সেটা এখনও ধোঁয়াশাই রয়ে গেছে। মানসিক ও আইনত অনেক সমস্যায় পড়েছিল দোলন। আমি তখন তার পাশে দাঁড়িয়েছিলাম, তাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করি, আর এইভাবেই আমাদের বন্ধুত্বটা গভীর হয়। কিন্তু কিন্তু পুরোপুরিভাবে সব কিছু ভুলতে পারেনি দোলন। তারপরেও মাঝে মধ্যে ডিপ্রেশনে চলে যেত। হয়তো সেই মানসিক অবসাদ থেকেই। আচ্ছা ঠিক আছে, সে তো আমরা তদন্ত করেই বের করে নেব। আপাতত আপনারা বডি নিয়ে গিয়ে সৎকারের ব্যবস্থা করুন, আর কেউ শহর ছেড়ে যাবেন না। যখনই ডাকবো থানায় আসতে হবে। কিন্তু বাবা, আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আমারও তো জীবনে কিছু স্বপ্ন আছে। আমি এই গ্রামে থেকে বাসন বিক্রি করে নিজের প্রতিভাকে শেষ করে দিতে চাই না। আমি নাম করতে চাই বাবা, অনেক বড় হতে চাই। দেখ খোকা, এর আগেও তোকে অনেকবার বুঝিয়েছি, আবারও বলছি, এই সব খুব সহজ ব্যাপার নয়। এই যে লেখালেখির শখ, খুব ভালো কথা, অনেকেরই থাকে, কিন্তু কখনো এটাকে নিয়ে উচ্চাকাঙ্ক্ষী হওয়া যায় না। 2-4 জন বন্ধু বান্ধব ভালো বলে দিয়েছে মানেই তুই যে ভালো লেখক হয়ে গেছিস, এটা মনে করিস না। জীবন অনেক কঠিন, বাস্তবটা বোঝ। এই যে এই বাসন বিক্রি করে ঘর চালিয়েছি, তোকে বড় করেছি, এবার তুইও তাই করবি। না বাবা, আমি তা করব না। আমি তোমার মতো এই গ্রামের বাকি অশিক্ষিত লোকের মতো এখানে নিজের জীবনটা শেষ করে দিতে পারবো না। কি বললি? আমি অশিক্ষিত? এই গ্রামের সবাই অশিক্ষিত? ভাগ্যিস আমরা অশিক্ষিত, তাই এই তোর মতো এই রকম ভাষায় গুরুজনদের সাথে কথা বলতে শিখিনি, মানুষকে ছোট করতে শিখিনি। আর তোর যা করা তুই কর, পড়ে থাক, কলকাতায় গিয়ে পড়ে থাক। 1 পয়সা দেবো না আমি তোকে। যা যা, তোর এই ফালতু গল্পগুলো বিক্রি করে টাকা রোজগার করে দেখা দেখি। বাবা! খুব জোরে ব্রেক কষল বাসটা। বাস থেকে নেমে সুব্রত এগিয়ে গেল রঞ্জনা পাবলিকেশনের দিকে। আসবো স্যার? আরে সুব্রত যে, এসো এসো। বাহ, ঠিক দিনেই এসে পড়েছো দেখছি, একদিনও লেট করোনি। আমি জানতাম তুমি ঠিক পারবে। তা লিখেছো তোমার বইয়ের কভার স্টোরি? হ্যাঁ স্যার, লিখেছি। বাহ বাহ, তা দাও দেখি কি লিখেছো। চশমাটা পরে নিয়ে গল্পের পাতায় চোখ দিলেন মহেশ্বরবাবু। পরিচয় করিয়ে দিই, সুব্রত আমার রুমমেট, আর ও আমার খুব ভালো বন্ধু, খুব ভালো ছেলে, খুব ভালো লেখকও। আর ও হচ্ছে দোলন, আমার বান্ধবী বলতে পারো, বান্ধবীর থেকেও কিছু ধাপ উপরে। নমস্কার। নমস্কার সুব্রতবাবু, আপনার কথা অনেক শুনেছি তমালের কাছে। আপনার লেখার প্রশংসা করে ও খুব। কখনো আমাকেও আপনার লেখা গল্পগুলো দেবেন, আমিও পড়ে দেখব। নিশ্চয়ই দেবো, তবে ভালো লাগবে কিনা জানি না। এই 5 মাস ধরে কয়েকটা পাবলিকেশন হাউসে দেখিয়েছি, কিন্তু কারোরই সেরকম পছন্দ হয়নি, বুঝলেন।
ভালো জিনিসের মূল্য আর কি সবাই বোঝে সুব্রতবাবু? আমার বাবার একটা প্রেস আছে, অনেক বড় বড় পাবলিকেশন হাউসের বই বাবার প্রেসেই ছাপানো হয়। সেই সূত্রে অনেক গল্প কবিতা পড়ে পড়ে বড় হয়েছি আমি। তাই আর কেউ না বুঝুক, আমি ঠিকই বুঝবো। আপনি আমাকে গল্পগুলো দেবেন, আমি পড়ব। আর আমার বাবাকেও। আচ্ছা ঠিক আছে, এসব পরে হবে, এখন চলো তো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ চলো, কিছু খাই আগে। চলুন সুব্রতবাবু। আরে কি করেছো ভাই, এ তো একেবারে ফাটিয়ে দিয়েছো। তোমার বড় লেখক হওয়া আটকায় কে? ভালো হয়েছে স্যার, মানে প্রেডিক্টিভ হয়ে যায়নি তো? ভালো বলো কি, ফাটিয়ে দিয়েছো একেবারে। আর প্রেডিক্টিভ, শার্লক হোমসেরও কাল ঘাম ছুটে যেত এর সত্য উদ্ঘাটন করতে। থ্যাংক ইউ স্যার। তবে এই কথাই রইল, কাল থেকেই বই ছাপবার কাজ শুরু, আর 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি ঝেড়ে মার্কেটিং। ডিজিটাল তো করবই, সাথে বিভিন্ন বুক স্টলে প্রমোশন, আর কলেজ স্ট্রিটে পোস্টারে একেবারে ভরিয়ে দেব। নতুন বছরে সেরা আকর্ষণ হবে তোমার এই বই। আমি সেক্রেটারিকে বলে দিচ্ছি, পেপার ফর্মালিটিস যা যা আছে করে নাও। আর হ্যাঁ, বইয়ের নাম কিছু ঠিক করেছো নাকি? লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ অনুষ্ঠানে, যা আয়োজিত হয়েছে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে উপলক্ষে। আজকে আপনাদের সামনে অনেক কবি, সাহিত্যিক, গল্পকারদের তো আনবই, তবে সবার আগে স্বাগত জানাতে চাই এবছরের মোস্ট প্রমিসিং রাইটারকে, যার লেখা বই অপ্রকাশিত গত 6 বছরের রেকর্ড ব্রেক করে হাইয়েস্ট সেলিং বুক হয়েছে মাত্র 2.5 মাসের মধ্যে। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, a big round of applause for Mr. সুব্রত বক্সী। ধন্যবাদ স্যার, আপনার লেখা বই অপ্রকাশিত এবছরের তো বটেই, গত 6 বছরের রেকর্ড ভেঙে হাইয়েস্ট সেলিং বুক হয়েছে। আপনার কেমন লাগছে স্যার? অবশ্যই ভালো লাগছে। এত বছরের একটা যাত্রা, একটা যুদ্ধে অবশেষে জয়লাভ করলে তো ভালোই লাগবে। স্যার, আপনার বই তো পুরো বাংলায় সাড়া ফেলে দিয়েছে। ইয়াং জেনারেশন তো আপনার লেখার ভক্ত হয়ে উঠেছে। 2.5 মাসে 22 বার আউট অফ স্টক হয়েছে। এ দোকান থেকে সে দোকান সবাই হন্যে হয়ে খুঁজছে। অনেকে তো ভ্যালেন্টাইন্স ডেতেও প্রিয়জনদের আপনার লেখা বই উপহার দিয়েছে। নিঃসন্দেহে খুব গর্ববোধ হচ্ছে, কিন্তু দুঃখ একটাই যে আজ আমার এই খুশিটা যে ভাগ করে নেব সেরকম কোনো মানুষ আমার সাথে নেই। স্যার, আপনার সাথে পুরো বাংলা রয়েছে। শুধু কলকাতা শহরেই না, সমস্ত জেলাতেও আপনার বইয়ের একই রকম ডিমান্ড। এমনকি রাজ্য ও দেশের বাইরেও এর ডিমান্ড মেটাতে হিমশিম খাচ্ছে পাবলিকেশন হাউস। বিশেষ করে আপনার কভার স্টোরিটা, যার নামে এই বইয়ের নাম, সেটা তো আলাদা করে সবার নজর কেড়েছে। আচ্ছা স্যার, আপনার এই গল্পগুলো কি সবই কাল্পনিক, নাকি এর পিছনে কোনো ইনফ্লুয়েন্স আছে? দেখুন, কল্পনার আশ্রয় নিয়ে বাস্তবতাকে শব্দের রূপ দেওয়াটাই সাহিত্য। যদি আমার লেখা পড়ে পাঠক ভাবে হয়তো সব উত্তর খুঁজে পেয়েও মনে হয় কিছু অজানা রয়ে গেল, তাহলেই আমার লেখার সার্থকতা। যদি গল্প শেষ হয়ে যাওয়ার পরেও উত্তেজনা থেকে যায়, তবেই আমি সফল। এবার আপনার গল্প নিয়ে একটু আলোচনা করা যাক। সবাই তো পড়েছে, হয়তো কিছু প্রশ্নও রয়ে গেছে। যেমন আপনার গল্পের মুখ্য চরিত্র মানে অনিমেষ, তার তো স্বপ্ন ছিল বড় লেখক হওয়ার, অনেক নাম করার। সেই স্বপ্ন পূরণ করার জন্য সে তো মরিয়া হয়ে উঠেছিল। বাড়ির লোক এতে রাজি না হওয়ায় সে প্রথমে নিজের বাবা এবং পরে মাকে হত্যা করে। কিন্তু কেন? সে তো পালিয়েও আসতে পারতো। না, পালিয়ে আসা তার পক্ষে সম্ভব ছিল না। পালিয়ে আসলে তাকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না, এটা বলেই দেওয়া হয়েছিল। আর বড় শহরে এসে এদিক ওদিক ধাক্কা খেয়ে নিজের জীবনযাপন করাটা খুব একটা সহজ নয়, অনেক টাকা লাগে তার জন্য। আর তার বন্ধুকে হত্যা করার কারণটা মোটামুটি পরিষ্কার। বন্ধুকে হত্যা করে তার বান্ধবীর সান্নিধ্য পাওয়াটা হয়তো তার অভিসন্ধি ছিল। না, বন্ধুর বান্ধবীর সঙ্গে সম্পর্কটা মজবুত করে তার বাবার চোখে ভালো হওয়াই ছিল তার উদ্দেশ্য। তার বাবার মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিল সে, কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল সেই বন্ধু। সেই বান্ধবীর সব ধ্যান জ্ঞান জুড়ে ছিল সে। অনিমেষের সেখানে কোনো জায়গাই হচ্ছিল না, তাই সুপরিকল্পিতভাবে বন্ধুকে সরিয়ে দেয় সে, যাতে সবার মনে হয় মৃত্যুটা আর যাই হোক খুন নয়। সে তো বুঝলাম, তবে আরেকটা প্রশ্ন,
বান্ধবীকে তো পেয়েছিল শেষ অবধি অনিমেষ, তাদের সম্পর্কটাও তো বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়েছিল। তবে কেন শেষ অবধি সেই বান্ধবীকেও হত্যা করলো অনিমেষ? অনিমেষের কোনো অনুভূতিই ছিল না সেই মেয়েটির প্রতি, শুধু ওকে সিঁড়ি করে উপরে উঠতে চেয়েছিল সে। অনেকবার নানাভাবে বোঝানোর চেষ্টা করেছিল বাবার সাথে তার লেখা প্রকাশ করার ব্যাপারে কথা বলতে, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছিল না। সে তাকে নিজের চেষ্টাতেই সফল হতে বলতো শুধু। অসহ্য লাগছিল বারবার সবার কাছে বিফল হতে হতো, আর যখন কোনো লাভই হবে না তো শুধু শুধু বোঝা ভারিয়ে কি লাভ বলুন। তাই ওকেও পৃথিবী থেকে মুক্ত করে দিল অনিমেষ। স্যার, আরেকটা প্রশ্ন, এই অনিমেষ কি সত্যি কাল্পনিক চরিত্র, নাকি বাস্তবের সাথে কোথাও মিল আছে? আবার হাসে সুব্রত, উত্তর দেয়, সেটা পাঠকের ওপরেই ছেড়ে দিলাম। ওই যে বললাম, গল্পের শেষেও পাঠককে কিছু ভাবনার রসদ দিতে পারলেই আমার সফলতা। সব কিছু তো ভাষায় প্রকাশ করা হয় না, কিছু গল্প অপ্রকাশিতও থেকে যায়। শুনছিলেন আজকের গল্প সত্যি হলেও গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।